মানে এখনো বাস্তবে রূপ না দেখা পর্যন্ত কেউ আসলে সন্দিহান না। কেন ওই বাস্তবের এটা সন্দেহটা কেন হয়? কারণটা কি মনে হয় আপনার কাছে? দেখেন, সম্পর্ক তো একটা ধারাবাহিক জায়গা। বাংলাদেশের ফরেন পলিসি এমন একটা জায়গায় যে সাংবিধানিকভাবেই এটা একটা ফ্লড, ডিফেক্টিভ জায়গাতে ফ্রেম করা হয়েছে। আমাদের আর্টিকেল 25-এ যেটা বলা আছে সংবিধানে, যে আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ থাকব, কারোর সাথে আমাদের শত্রু থাকবে না। তো রাষ্ট্র সার্ভাইভ করবে কীভাবে? সীমান্তবর্তী রাষ্ট্র মানেই তো শত্রু রাষ্ট্র। সীমান্তবর্তী শত্রু রাষ্ট্রের উপরে ভিত্তি করেই আপনার সভরেন্টিকে ডিফাইন করতে হয় যে এইটা আমার। সীমান্তে আমার বিজিবি কেন প্রতিবাদ করছে? যখন বিএসএফ আসছে তখন আমার এলাকাবাসীরা মিলে তাকে কেন বলছে? অথবা যখন ওই যে অনুপ্রবেশকারীদেরকে রেখে যাচ্ছে তখন বাংলাদেশ কেন বলছে তাদেরকে ফেরত নিতে হবে? যদি বন্ধুরাষ্ট্র হইতো তাহলে তো তাদেরকে নিয়ে নেওয়ার কথা ছিল। আপনি যখন রাজশাহী থেকে রংপুরে ঢোকেন আপনাকে তো কোনো পুলিশ তো আটকায় না। আপনি যখন বরিশাল থেকে ভোলায় ঢোকেন, ঢাকায় ঢোকেন, আপনাকে তো কোনো পুলিশ আটকায় না। কিন্তু আপনি যখন সীমান্ত ক্রস করে ওই পারে যাবেন তখন আপনাকে আটকায় কেন? তাহলে সীমান্ত হচ্ছে শত্রু বেষ্টিত এই ধারণার উপরে ভিত্তি করেই রাষ্ট্র তৈরি হয়, এবং এই জন্যই সীমান্ত বাহিনী লাগে। সীমান্ত বাহিনী বন্ধুর বাড়িতে লাগে না। বন্ধুর বাড়িতে জানলা খোলা থাকে, দরজা খোলা থাকে, কিন্তু সীমান্ত বাহিনী এই কারণে লাগে কারণ পাশের জন আপনার বন্ধু না, এটা বাই ডিফল্ট আপনার শত্রু, এবং এটা ধরে নিয়েই হচ্ছে আপনাকে পথ চলতে হয়। বাংলাদেশের ফরেন পলিসিতে এই যে একটা আওয়ামী মানে দিল্লির ন্যারেটিভ আমাদের সংবিধানে ঢুকায় দিয়েছে, সবার প্রতি বন্ধুত্ব, কায়ও আমার শত্রু না। মানে মিয়ানমার আপনার শত্রু না, মানে আপনাকে 13 লক্ষ রোহিঙ্গা ওভারনাইট কয়েক সপ্তাহের ভিতরে ছাপায়া দিয়ে গেল। শুভেন্দু অধিকারী আগামী কয়েক বছরের ভিতরে আপনারে 30 লাখ বাঙালি মুসলমান এখানে ডাম করে দিবে, মানে এটা আপনার বন্ধুত্বের লক্ষণ আর কি। হেমন্ত শর্মা রাতের বেলা কেমনি লোক পাঠাইবো সেটা সাংবাদিকরা বলতেছে, কোন জায়গায় ফাঁকফোকর আছে। শুভেন্দু অধিকারী গতকাল কিনা পরশু বলছে 10,000-এর উপরে নাকি অলরেডি বাংলাদেশে পুশিন করেছে। এগুলো কি বন্ধুত্বের লক্ষণ? আরেকটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছে যে বাংলাদেশিরা হলো টারমাইটের মতো, আমরা তো এগুলো দেখিনি। কোন কয়জন বাংলাদেশি আসলে পুশিং করেছে আমাদের কাছে? সে তো একটা সংখ্যা বলেছে, নিশ্চয়ই বিএসএফ তাকে সংখ্যাটা তিনি দিয়েছে। আরেকটি সংখ্যা বলেছেন গতকালকে আমরা দেখি যে 1800 রেডি করা হয়েছে, তাদেরকে ঢোকানো হবে। ডিটেনশন সেন্টারে আছে, এটা বলেছে যে 1800 প্লাস ডিটেনশন সেন্টারে আছে, এটা পুশিং করা হবে। এখন প্রশ্ন হচ্ছে এই সংখ্যাটা তাকে কে দিয়েছে? সে তো যেহেতু স্টেটের মুখ্যমন্ত্রী, বিএসএফ দিয়েছে। বিএসএফের যিনি স্টেটের দায়িত্বে আছেন তারাই তাকে দিয়েছেন, এবং তাকে তো অবশ্যই এটা ডিটেলসও দেওয়া হয়েছে কোন কোন স্টেশন থেকে, কোন কোন সীমান্তের জায়গা থেকে আপনি কতজনকে পুশিং করেছেন, কতজন করতে পারেন নাই, কতজন ওয়েটিংয়ে আছে, নিশ্চয়ই তাকে একটা দেওয়া হয়েছে। এবং যেহেতু সে পার্লামেন্টে বলেছে আমরা তো এটা অফিসিয়াল পরিসংখ্যান হিসেবে ধরে নেব। প্রশ্ন হচ্ছে বিজিবি ধরতে পারছে কিনা, আমার সে ক্যাপাসিটি আছে কিনা। বিজিবির ভাইরা যে অসাধারণ দায়িত্ব পালন করছেন, যে পরিমাণ অস্ত্র এবং সুযোগ সুবিধা নিয়ে, এবং আপনি জানেন ইতিমধ্যে বিজিবির জওয়ানরা বলেছেন যে সীমান্তে প্রচুর পরিমাণে বিশ্রী ধরনের সাপ ছেড়ে দেওয়া হয়েছে। রাতের বেলা তারা টের পান এগুলো, এবং এই পোকামাকড় তাকে ডিল করতে হচ্ছে, যেটা তারা আগে দেখেন নাই। আগে তো আমরা এরকম একটা খবর দেখেছিলাম। এটা কিন্তু আগে তারা এক্সপেরিয়েন্স করেন নাই। কুমির সাপ ছাড়ার কথা, বাট কুমিরটা ছাড়েন নাই, বা হয়তো কারণ ওইটা পরবর্তীতে যারা জোয়ার ভাটা বোঝেন তারা এই বলদদেরকে বুঝাইছেন যে এই জোয়ার ভাটা এটা তো জায়গা মতো সাতক্ষীরার সীমানায় থাকবো না, এটা তো আরেক জায়গায় চলে যেতে পারে, এটা বিহার উড়িষ্যায় চলে যেতে পারে, পরে নিজের নাগরিকদের ক্ষতি হবে। তাহলে এখন এই যে যেই ক্যাপাসিটিতে আমার বিজিবি ফাংশন করছে, এই ক্যাপাসিটিটা সাফিসিয়েন্ট কিনা, এই প্রশ্নটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর দেওয়া দরকার ছিল। যে 10,000 বলছে সে, আপনার অফিসার বলছে অথবা আপনারা বলছেন গত 2 বছরে 2,500 পুশিং চেষ্টা করা হয়েছে, তাহলে গত 4 মাসে কতজন করা হয়েছে? তাহলে বাকিরা আসলে করেছে কিনা, এই করবার ক্ষেত্রে এখানে কোনো আমাদের গ্যাপ আছে কিনা, যে আপনি বিশাল যে 600 কিলোমিটার এলাকা যেখানে কাঁটাতার নাই, অথবা যে কাঁটাতার আছে যেখানে, এই জায়গাগুলোতে কোন জায়গাগুলোতে পটেনশিয়ালি করতে পারে আমরা মিস করছি কিনা, যে অনুপ্রবেশকারীদের নামে হাজার হাজার বাঙালি মুসলমানকে ইতিমধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই ঢুকিয়ে দেওয়ার পিছনে বাংলাদেশ সরকারের ভূমিকা আছে কিনা, নতজানু পররাষ্ট্রনীতি আছে কিনা। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় তো আমরা কনফিডেন্স পাচ্ছি না। উনি বলছেন যে উনি বর্ডার কিলিংয়ের ডেফিনেশন বদলে দিয়েছেন। বিজিবি বিএসএফের মিটিংয়ের যে মিনিটস পড়লাম সেখানে দেখলাম আপনার বলা হচ্ছে যে কিলিংস হ্যাপেন্ড অ্যাট দ্য বর্ডার। মানে মানে এটা যে মানে মার্ডার অথবা পিপল ডাইড অ্যাট দ্য বর্ডার, এরকম একটা জায়গা
যে আপনি মনে হয় ওখানে হার্ট অ্যাটাক করে মারা গেছেন আর কি, এরকম একটা ইমপ্রেশন দিচ্ছে আর কি, যে এটা যে আপনাকে হত্যা করা হয়েছে ওখানে, যেখানে সে হত্যা করতে পারে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বলছেন যে নোম্যান্স ল্যান্ডে, তাদের বর্ডারে, ওখানে সেখানে স্মাগলাররা গেছে টেছে তো মারা গেছে, মানে কোনো দায়িত্ব নাই রাষ্ট্রের নাগরিক আকারে। তো সেরকম একটা জায়গায় তো আমাদের এই প্রশ্নটা করতে হচ্ছে যে আসলে করে ফেলেছে কিনা, সেখানে করাপশন আছে কিনা। ক্রস বর্ডার কিন্তু প্রচুর ব্ল্যাক মার্কেট আছে, বিডিআর বিজিবির অনেক সদস্য এইসব বাজে কাজের সাথে তারা জড়িত। তো সেখানে টাকা পয়সা লেনদেন হচ্ছে কিনা, যে অনুপ্রবেশকারীদেরকে তোমরা নিয়ে নাও। তো এরকম সবগুলো বিষয়ে আমাদেরকে ওপেন মাইন্ডেড থাকা দরকার, ক্রিটিক্যাল হওয়া দরকার। এই রিলেশনশিপটা ফিউচারে কিভাবে যাবে সেটা হচ্ছে যে বিশ্বাসের জায়গাটা তৈরি হইতে হবে। ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন যে পলিসি রিলেশনশিপ। আমি আপনাদের সাথে আমি বহুবার বলেছি যে ভারত কোনো পলিসির উপরে ভিত্তি করে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করে নাই, কোনো দিন করে নাই। কারণ ভারতের সাথে বাংলাদেশ রাষ্ট্রের কোনো সম্পর্ক কোনো দিন ছিল না। যেটা ছিল আওয়ামী লীগের সাথে ছিল, শেখ পরিবারের সাথে ছিল। অতএব শেখ পরিবারের সাথে সম্পর্ক আর রাষ্ট্রের সাথে সম্পর্ক এক জিনিস না। এবং এই পলিসি রিলেশনশিপ না থাকার কারণে যেটা হয়েছে, আপনি এটাকে প্রেডিক্ট করতে পারছেন না। এক এক আমলে আপনি এটার এক এক রূপ দেখবেন, এবং এই রূপ দেখায় যেটা হচ্ছে, রাষ্ট্র আকারে আমার সিকিউরিটি থ্রেট ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। কারণ সকল দল এই ইস্যুতে আমরা একমত হতে পারছি না। আপনি কিভাবে হবেন? সংসদে আপনি তর্ক করতে দিচ্ছেন না। 147-এ আপনার নোটিশ দেওয়া হয়েছে সীমান্ত হত্যা নিয়ে, তারপরে বর্ডার পুশিং নিয়ে কথা বলার জন্য, সংসদে কথা বলতে দিচ্ছেন না। আপনাকে তো এটা সব পার্টি এই ইস্যুতে একমত হইতে হবে। এটা এমন একটা ইস্যু যেখানে দ্বিতীয় কোনো মত থাকতে পারবে না রাষ্ট্রের। এটা সব দলের একটা মত থাকতে হবে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা বিষয়ে।